এসএসসি 2025 পরীক্ষার্থীরা, তো তোমাদের এসএসসি পরীক্ষার যে 14টি নির্দেশনা রয়েছে, এই 14টি নির্দেশনা তোমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ এবং এই 14টি নির্দেশনা না জানলে তোমরা কিন্তু বিপদে পড়বা। এবং তোমাদের এসএসসি 2025 পরীক্ষার রুটিনে যে জরুরি 14টি নির্দেশনা রয়েছে, এই জরুরি 14টি নির্দেশনা কি এবং এই জরুরি 14টি নির্দেশনা না মানলে কি হবে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার রুটিনে, সেই 14টি জরুরি নির্দেশনা নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের রুটিনে যে 14টি জরুরি নির্দেশনা রয়েছে, প্রথম যে নির্দেশনায় তোমাদের বলা হয়েছে, 1. পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা শুরুর প্রায় 30 মিনিট পূর্বেই তোমাকে কিন্তু অবশ্যই পরীক্ষার আসন গ্রহণ করতে হবে, নইলে কিন্তু তোমাকে পরবর্তীতে আর পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। এবং 2 নম্বরে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার প্রশ্নে, অর্থাৎ তুমি যদি এখন সৃজনশীল প্রশ্নের পরীক্ষা দাও, সেক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের সময় থাকে 2 ঘন্টা 30 মিনিট এবং সেই 2 ঘন্টা 30 মিনিট সময় অনুযায়ী তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। তারপর 3 নম্বরে যে বলা হয়েছে, প্রশ্নের বহু নির্বাচনী ও পরে সৃজনশীল অথবা রচনামূলক তথ্যীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ পরীক্ষা তোমাদের 30 মার্কের হয়, এবং তোমাদের যেসব বিষয় ব্যবহারিক রয়েছে সেই সব বিষয়ে তোমাদের 25 মার্কের করে এমসিকিউ পরীক্ষা হয়। অর্থাৎ তোমাদের এমসিকিউ পরীক্ষা এবং তোমাদের সৃজনশীল পরীক্ষার মাঝে তোমাদের কোনো বিরতি থাকবে না। 4 নম্বর বলা হয়েছে, পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমাদের এসএসসি 2025 পরীক্ষা শুরুর প্রায় 3 দিন পূর্বেই, অর্থাৎ 3 দিন আগেই তোমাকে কিন্তু পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে রাখতে হবে তোমাদের নিজ প্রতিষ্ঠানের কাছ থেকে। এবং 5 নম্বরে বলা হয়েছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ব্যবহারিক পরীক্ষা নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। অর্থাৎ তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা, এই কয়টি সাবজেক্ট তোমাদের কিন্তু তোমাদের নিজ প্রতিষ্ঠানেই হবে ব্যবহারিক, তোমাদের হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন, এবং তোমাদের নিজ প্রতিষ্ঠানের শিক্ষকরাই কিন্তু শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষার বিষয় সমেত ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর তারা কিন্তু তোমাদের কেন্দ্রে পাঠিয়ে দিবে, অর্থাৎ পরীক্ষার কেন্দ্রে তোমাদের পাঠিয়ে দিবে এবং সংশ্লিষ্ট কেন্দ্র আবার পরীক্ষার নম্বরের সাথে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে পাঠিয়ে দিবে। সেক্ষেত্রে তোমাদের শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহের তোমাদের স্কুলে যে ধারাবাহিক মূল্যায়নটা হবে তোমাকে অবশ্যই কিন্তু নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। তারপর হচ্ছে 6 নম্বরে বলা হয়েছে, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে তার পরীক্ষা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এখানে। তো তোমাদের পরীক্ষার উত্তরপত্রের ওএমআর শিট ভালোভাবে তোমাকে কিন্তু পূরণ করতে হবে। তোমাদের পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। এখন তুমি যদি পরীক্ষার রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখার পর বৃত্ত যদি ভরাট করতে ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই পরীক্ষার নম্বরে আসবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিট তোমাকে অবশ্যই সতর্কতার সাথে তোমাদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর লিখে বৃত্ত ভরাট করতে হবে এবং বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, কারণ তোমরা যদি এই বিষয়গুলো ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমার সেই পরীক্ষার নম্বরই আসবে না। আশা করি ক্লিয়ার। তাছাড়া তোমাদের ভিডিও আসবে তোমাদের পরীক্ষার উত্তরপত্রের ওএমআর শিট তোমরা কীভাবে বৃত্ত ভরাট করবা, কীভাবে তোমরা রোল নম্বর লিখে বৃত্ত ভরাট করবা, কীভাবে তোমরা রেজিস্ট্রেশন নম্বর লিখে বৃত্ত ভরাট করে, কীভাবে তোমরা বিষয় কোড লিখে বৃত্ত ভরাট করবা। আর তোমরা যদি রোল নম্বর ওর বৃত্ত ভরাট করতে ভুল করো, অথবা রেজিস্ট্রেশন নম্বর বৃত্ত ভরাট করতে ভুল করো, অথবা বিষয় কোড বৃত্ত ভরাট করতে ভুল করো, সেক্ষেত্রে তোমাদের কী কী সমস্যা তোমাদের হতে পারে এটাও ভিডিও আসবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। তারপরে 7 নম্বরে বলা হয়েছে, পরীক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, তথ্যীয়, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে প্রতীকভাবে পাশ করতে হবে। অর্থাৎ এমসিকিউ পরীক্ষা এবং তোমাদের লিখিত পরীক্ষায় তোমাকে কিন্তু প্রতীকভাবে পাশ করতে হবে। এখন তুমি যদি শুধু সৃজনশীলে পাশ করলা, এখন তুমি এমসিকিউ পাশ করতে পারো নাই, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই সাবজেক্টে ফেল। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এমসিকিউ পরীক্ষা, লিখিত, সৃজনশীল পরীক্ষায় তোমার এবং ব্যবহারিক পরীক্ষায় প্রতীকভাবে পাশ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু পাশ হিসেবে গণ্য করা হবে। তারপর 8 নম্বর বলা হচ্ছে, প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। অর্থাৎ তুমি
এসএসসি 2025 পরীক্ষার ফর্ম পূরণের সময় যে কয়টি বিষয়ের ফর্ম পূরণ করেছো সেই কয়টি বিষয় তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তবে তোমাকে যদি আরও ভালোভাবে বোঝায়, তোমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডে যেই সব বিষয় উল্লেখ থাকবে সেই সব বিষয়ে তোমাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এর বাইরে তুমি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না। আশা করি ক্লিয়ার। এবং 9 নম্বরে বলা হয়েছে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল, রচনামূলক, তথ্যীয়, বহুনির্বাচিত ও ব্যবহারিক নিজ বিদ্যালয়ে প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এসএসসি পরীক্ষা তোমার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে হবে না, তোমাদের অন্য কোনো প্রতিষ্ঠানে হবে। এবং তোমাদের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করে তোমাদের কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। তোমাদের নিজ প্রতিষ্ঠানে তোমাদের এসএসসি পরীক্ষা হবে না। 10 নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। অর্থাৎ তোমরা এসএসসি পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক অর্থাৎ নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের এটা নিয়ে একটা ভিডিও আসবে যে তোমরা এসএসসি পরীক্ষায় কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারো আর কোন কোন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। এটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই, খুব শীঘ্রই তোমাদের এটা নিয়েও ভিডিও আসবে। এখন আমরা বলা হচ্ছে কেন্দ্রীয় সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি অথবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার কেন্দ্রীয় সচিব ছাড়া তোমাদের অন্য কোনো ব্যক্তি বা তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বা আনতে পারবে না। 12 নম্বরে বলা হয়েছে সৃজনশীল, রচনামূলক, তথ্যীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিত পত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের একটা উপস্থিতি পত্র থাকবে এবং সেই উপস্থিত পত্রে তোমাকে কিন্তু অবশ্যই প্রতিটা পরীক্ষার সময় তোমাকে কিন্তু স্বাক্ষর করতে হবে। বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউ পরীক্ষার সময় তোমাকে সেই উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে এবং তোমাকে লিখিত পরীক্ষার সময়ও কিন্তু তোমাকে সেই উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে। এখন তুমি যদি উপস্থিত পত্রে স্বাক্ষর না করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই পরীক্ষায় অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। আর তুমি যদি উপস্থিত পত্রে স্বাক্ষর করো সেক্ষেত্রে তোমাকে উপস্থিত হিসেবে গণ্য করা হবে। এখন ধরো তোমাদের উদাহরণ হিসেবে যদি বলি, এখন তোমাদের বাংলা পরীক্ষা হচ্ছে, বাংলা পরীক্ষায় এখন তোমাকে একটা উপস্থিত পত্র দেওয়া হলো, সেই উপস্থিত পত্রে তুমি যদি এখন স্বাক্ষর করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেই বাংলা পরীক্ষায় তোমাকে উপস্থিত হিসেবে গণ্য করা হবে। এখন তুমি যদি সেই উপস্থিত পত্রে স্বাক্ষর না করো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে কিন্তু সেই পরীক্ষায় তোমাকে কিন্তু সেই পরীক্ষায় তোমার কিন্তু নম্বর আসবে না এবং তোমাকে অ্যাবসেন্ট হিসাবে সেই পরীক্ষায় দেখানো হবে। সেক্ষেত্রে তোমাদের প্রতিটা বিষয়ের পরীক্ষার সময় তোমাকে কিন্তু সেই উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর 13 নম্বর বলেছে ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে অথবা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ তোমাদের যেসব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা রয়েছে তোমাদের সেই ব্যবহারিক পরীক্ষা তোমাদের পরীক্ষার কেন্দ্রে অথবা ভেন্যুতে তোমাদের অনুষ্ঠিত হবে। 14 নম্বরে বলা হয়েছে পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনরীক্ষার জন্য অনলাইনে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রায় 7 দিনের মধ্যে তোমাদের পুনরীক্ষার অনলাইনে এসএমএস এর মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে। অর্থাৎ তোমার যদি পরীক্ষার রেজাল্ট কোনো কারণে খারাপ আসে অথবা তুমি যেমন পরীক্ষা দিতে তোমাদের রেজাল্ট মন মতো আসেনি, সেক্ষেত্রে কিন্তু তুমি সেই পরীক্ষার খাতা পুনরীক্ষার জন্য আবেদন করতে পারো, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা। পরীক্ষার রেজাল্ট প্রকাশের প্রায় 7 দিনের মধ্যে কিন্তু তোমাকে পুনরীক্ষার অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো তোমাদের এই যে 14টি নির্দেশনা, এই 14টি নির্দেশনা তোমরা যদি সঠিকভাবে না মানো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা বাতিলও হতে পারে অথবা পরীক্ষায় এক্সপেলও করে দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের এই 14টি নির্দেশনা মানা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই বিশেষ 14টি নির্দেশনা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি ভিডিওটা বুঝে না থাকো সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবার প্রথম থেকে ভিডিওটা দেখবা। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। তো অবশ্যই তোমরা এই বিশেষ 14টি নির্দেশনা মানবে, কারণ এই 14টি নির্দেশনা না মানলে তোমাকে কিন্তু পরীক্ষায় এক্সপেলও করে দিতে পারে এবং তোমার পরীক্ষা বাতিলও হতে পারে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই 14টি নির্দেশনাবলী তোমাকে মানতে হবে। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো।